আজকের গল্প ঐন্দ্রজালিক। একটুখানি ভূমিকার দরকার। লর্ড লিটন 1803 থেকে 1873 হচ্ছেন ইংরেজদের একজন প্রধান ঔপন্যাসিক। রোমান্টিক সাহিত্যে তাঁকে প্রথম শ্রেণীর লেখক বলেই গণ্য করা হয় এবং আজও অটুট আছে তাঁর খ্যাতি ও জনপ্রিয়তা। আমাদের বঙ্কিমচন্দ্র তাঁর রজনী রচনার সময় লর্ড লিটনেরই একখানি উপন্যাস থেকে সাহায্য গ্রহণ করেছিলেন। দ্য হান্টেড অ্যান্ড দ্য হান্টার্স অফ দ্য হাউস অ্যান্ড দ্য ব্রায়েন নামে লর্ড লিটনের একটি অত্যন্ত বিখ্যাত কাহিনী আছে, সেটি অবলম্বন করেই ঐন্দ্রজালিক রচিত হয়েছে। বিলাতের প্রায় সমস্ত ভৌতিক গল্প সংগ্রহের মধ্যেই এখনও এই কাহিনীটি স্থান লাভ করে। গল্পটি অবশ্য সেকেলে, রচনাকাল কিছু কম 1 শতাব্দী আগে। কিন্তু লক্ষ্য করে দেখেছি এ শ্রেণীর গল্প সেকেলে হলেই ছোটরা পড়তে বেশি ভালোবাসে। তবে গল্পটি লেখা হয়েছিল প্রাপ্তবয়স্ক পাঠকদের জন্য, আর আমি খোরাক পরিবেশন করতে চাই ছোট ছোট পড়ুয়াদের কচি কচি হাতে। কাজেই লর্ড লিটনের রচনার সেকেলে রূপ না বদলালেও তার কতক কতক অংশ আমি পরিবর্জন ও পরিবর্তন করতে বাধ্য হয়েছি এবং দেশকালপাত্র বদলে ঘটনাস্থল করেছি কলকাতায়, আর আমার পাত্রপাত্রীরাও অবাঙালি নয়। অতঃপর কথা শুরু হল। তোমরা মন দিয়ে পড়ো এবং শখ করে ভয় পাও। জনৈক সাহিত্যিক ও দার্শনিক বন্ধু একদিন আমাকে ডেকে খানিকটা গম্ভীরভাবে ও খানিকটা কৌতুকচ্ছলে বললেন, ধারণা করতে পারো কি, কলকাতা শহরের মধ্যেই আমি একখানা হানাবাড়ি আবিষ্কার করেছি। হানাবাড়ি? সত্যি? সত্য মিথ্যা জানি না ভাই, তবে ব্যাপারটা মোটামুটি এই। সপ্তাহছয়েক আগে একখানা বাড়ির উপরে লেখা আছে দেখলুম, এই বাড়ি ভাড়া দেওয়া যাইবে। ভিতরে ঢুকে বাড়িখানা পছন্দ হল, বাড়িখানা ভাড়া নিলুম, কিন্তু পালিয়ে আসতে বাধ্য হলুম 3 দিন পরেই। স্ত্রী ধনুর্ভঙ্গ পণ করে বসলেন, ওখানে কিছুতেই তিনি আর একদণ্ড থাকবেন না। তা তিনি কিছু অন্যায় কথাও বলেননি। তুমি কিছু দেখেছ? মাপ করো ভাই, সব কথা শুনলে তুমি হয়তো ঠাট্টা করবে। ঠাট্টা করব না, বলো। আমি বিশেষ কিছু বলবো না, তবে এইটুকু খালি শুনে রাখো যে বাড়িখানার মধ্যে একটা আসবাবহীন ঘর আছে, সেখানে গেলেই কি এক অবর্ণনীয় আতঙ্কে আচ্ছন্ন হয়ে যেত আমাদের দেহমন। অথচ সেখানে আমরা কিছু দেখিও নি, শুনিও নি। শেষ পর্যন্ত আমাদের তাড়াতে বাধ্য করলে সেই ভীষণ আতঙ্কই। বাড়িখানা আছে এক বুড়ির জিম্মায়। চতুর্থ দিন সকালে ঘুম থেকে উঠেই তাকে ডেকে বললুম, এ বাড়িখানায় আমাদের পোষাচ্ছে না, আমরা আজকেই উঠে যাব। বুড়ি শুকনো স্বরে বললে, আপনারা কেন উঠে যাচ্ছেন আমি তা জানি, তবু তো আপনারা 3 রাত্রি এখানে কাটিয়ে গেলেন, আর কোনো ভাড়াটিয়া এখানে উপরই 2 রাত্রি কাটাতেও ভরসা করেনি। বোধ হচ্ছে আপনাদের উপরে তারা খুব বেশি মাত্রায় সদয়। আমি হাসবার চেষ্টা করে শুধলুম, তারা আবার কারা? তারা যারাই হোক, এ বাড়িতেই থাকে, আমি তাদের গ্রাহ্যের মধ্যে আনি না। অনেক কাল আগে এই বাড়িতেই আমি তাদের দেখেছিলুম। অবশ্য এটাও আমি জানি যে একদিন তারাই হবে আমার মৃত্যুর কারণ। কিন্তু মরতে আমি ভয় পাই না। বুড়ো হয়েছি, শীঘ্রই মরতে তো হবেই, আর মরবার পর আমিও তাদের সঙ্গে বাস করব এই বাড়িতেই। বুড়ির কথাবার্তার ধরন ধারণ শুনে বুকটা কেমন ধড়াস করে উঠল। তার সঙ্গে আর আলাপ করতে ভরসা হল না। ভগবানকে ধন্যবাদ, এত সহজে সেখান থেকে পালিয়ে আসতে পেরেছি। বন্ধুর কাছে সমস্ত শুনে আমি বললুম, তুমি যে জাগ্রত করলে আমার আগ্রহকে, ঠিকানা দাও, আমিও ওই বাড়িতে রাত কাটাতে চাই। বন্ধু ঠিকানা দিলেন। মদনবাবু স্ট্রিটের ওপর সেই বাড়িখানা, কিন্তু তার গায়ে টাঙানো নেই কোনো ভাড়াপত্র। সদর দরজাতে বাহির থেকে তালা দেওয়া, প্রত্যেক জানলাও বন্ধ। কি করব ভাবছি, এমন সময় এক ছোকরা এসে শুধোলে, কাকে চাই? এই বাড়িখানা ভাড়া দেওয়া হবে না। ভাড়া? যে বুড়ির জিম্মায় বাড়িখানা ছিল সে 3 হপ্তাহ আগে মারা পড়েছে। বাড়ির মালিক জগদীশবাবু দেখাশোনা করবার জন্য নতুন লোক খুঁজছেন, কিন্তু লোক পাচ্ছেন না। কেন? এটা হচ্ছে হানাবাড়ি। যে বুড়ি এখানে থাকত, একদিন সকালে দেখা গেল বিছানার উপরে সে মরে আড়ষ্ট হয়ে আছে, কটন করে 2 চোখ খুলে। সবাই বলে ভূতে তাকে গলা টিপে মেরে ফেলেছে। বাজে কথা রাখো। বাড়ির মালিক জগদীশবাবুর ঠিকানা জানো? জানি।
10 নম্বর দীনেশ দাস স্ট্রিট। তিনি কি করেন? কিছুই করেন না, এমনকি বিয়েও করেননি। একলা থাকেন, ধনী ব্যক্তি। কাছেই দীনেশ দাস স্ট্রিট। জগদীশবাবুর সঙ্গে দেখা করলুম। তাঁর বয়স হবে বছর 50। বুদ্ধিমানের মতো চেহারা, ভাবভঙ্গি মার্জিত। বললুম, শুনছি আপনি একখানা হানাবাড়ির মালিক। আমি জেনে শুনেই বাড়িখানা ভাড়া নিতে চাই। বেশ নম্রভাবে জগদীশবাবু বললেন, দয়া করে ভাড়ার কথা ভুলে যান, ও বাড়ি আমি আর ভাড়া দেব না। তবে বিনা ভাড়াতেই বাড়িখানা আপনাকে ছেড়ে দিচ্ছি। যদি আপনি ওর বদনামের কারণ আবিষ্কার করতে পারেন, তাহলে আমার যথেষ্ট উপকার হয়। বদনামের জন্যে বাড়িখানা আমার কোনো কাজেই লাগে না, এমনকি মাহিনার লোভেও বাড়িখানা কেউ জিম্মায় রাখতে চায় না। কিন্তু এতদিন এক বুড়ি তো ওখানে বাস করত। হ্যাঁ, সে এখন মারা পড়েছে। একসময় আমার খুড়োর কাছ থেকে বাড়িখানা ভাড়া নিয়ে এসে ওইখানেই বাস করত, আর তখন তার অবস্থাও ছিল ভালো। সে বেশ লেখাপড়া জানত, তার মনেরও জোর ছিল খুব। ইদানিং গরিব আর অসহায় হয়ে পড়েছিল বটে, কিন্তু একমাত্র সে ছাড়া ওই বাড়িতে আর কেউ বাস করতে পারত না। তার মৃত্যুও রহস্যময়। পুলিশ তদন্তের ফলে যা প্রকাশ পেয়েছে, তাতে করে বাড়ির বদনাম আরও বেড়ে গিয়েছে। শুনতে পাই, কেবল রাত্রে নয়, দিনেও ওখানে অলৌকিক উপদ্রব হয়। বাড়ির এই বদনাম হয়েছে কতদিন, তা আমি ঠিক জানি না। তবে সেই বুড়ির মুখে শুনেছি, 30-40 বৎসর আগে সে যখন এ বাড়িখানা ভাড়া নিয়েছিল, ভৌতিক উপদ্রব হতো তখনও। আমার নিজের প্রথম জীবনটা কেটে গিয়েছে বাংলাদেশের বাইরেই। কয়েক বৎসর আগে আমার নিঃসন্তান খুড়ো মারা গেছেন। তাঁর সম্পত্তির উত্তরাধিকারী হয়ে আমি বাংলাদেশে ফিরে এসেছি। কাজেই ও বাড়ির পুরানো খবর আমার জানা নেই। কিন্তু আমি এখানে এসে পর্যন্ত দেখছি, কোনো ভাড়াটিয়াই ওখানে 2-3 রাত্রির বেশি থাকতে চায় না বা পারে না। আর প্রত্যেক ভাড়াটিয়ার মুখেই শুনি নতুন নতুন গল্প, কোনো গল্পের সঙ্গে কোনো গল্পেরই মিল নেই। ও বাড়িতে রাত কাটাবার কৌতূহল কি আপনার কোনোদিন হয়নি? রাত কখনো কাটাইনি বটে, তবে একবার দিনের বেলায় ওখানে ছিলুম ঘণ্টা 3। ফলে কৌতূহল মেটেনি বটে, কিন্তু দমন করতে বাধ্য হয়েছি। আর ওখানে পদার্পণ করবার স্বাদ বা সাধ্য আমার নেই। আমি কি দেখেছি আর কি শুনেছি আপনার কাছে তাও বলতে চাই না। তবে আপনাকে এ উপদেশ দিতে পারি, আপনারও পক্ষে উচিত ওখানে রাত্রিযাপন না করার। আমি দৃঢ়স্বরে বললুম, না, ওখানেই আমি রাত কাটাব। আমার কর্তব্য স্থির করে ফেলেছি। নিজেকে সাহসী বলে প্রচার করতে চাই না, তবে ভুতুড়ে বাড়িতে গিয়েও যে আমি ভয় পাব না, এ বিষয়ে কোনোই সন্দেহ নেই। জগদীশবাবু আর কিছু না বলে বাড়ির কতকগুলো চাবি আমার হাতে সমর্পণ করলেন। ভুতুড়ে বাড়িতে গিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করবার অধীর আগ্রহ নিয়ে ফিরে এলুম নিজের বাড়িতে। ডাকলুম বিশ্বস্ত ভৃত্য নিবারণকে। নিবারণ হচ্ছে জোয়ান যুবক, যেমন নির্ভীক তেমনি আমোদে। বললুম, নিবারণ, মনে আছে পাঁচপাড়ার সেই পরিত্যক্ত জমিদার বাড়ির কথা? লোকে বলতো যেখানে একটা মুন্ডহীন কবন্ধ ভূত রোজ রাত্রে দেখা দেয়। মনে আছে কর্তা? আমরা কিন্তু সারা রাত সেখানে থেকেও কোনো মুন্ডহীন দেহ বা দেহহীন মুন্ড দেখতে পাইনি। হ্যাঁ কর্তা, এমনকি একটা মুন্ডওয়ালা ভূতও দয়া করে উঁকি মারতে আসেনি। কিন্তু খবর পেলুম এই কলকাতাতেই এমন একখানা বাড়ি আছে, সত্য সত্যই যা ভুতুড়ে। আজ রাতটা আমি সেইখানেই কাটাতে চাই। সেখানে ভয়ানক একটা কিছু দেখতে পাবার সম্ভাবনা আছে। তুমি কি সেখানে আমার সঙ্গে থাকতে রাজি আছ? সানন্দে নিবারণ বলে উঠল, হ্যাঁ কর্তা, আমি যাবই যাব। ভূত আমার পুতো, শাঁকচুন্নি আমার ঝি, রামলক্ষণ বুকে আছেন, ভয়টা আমার কি হয়েছে আর বলতে হবে না। তবে এই নাও চাবি আর বাড়ির ঠিকানা। আমার মোটমাট নিয়ে তুমি আগে সেখানে যাও। সব ঘরের জানলা খুলে দেবে, অনেক দিন সেখানে আলো বাতাস ঢোকেনি। তারপর একখানা ভালো ঘর বেছে নিয়ে বিছানা পেতে রাখবে। আর ভালো কথা, আমার রিভলভার আর ছোড়াখানাও নিয়ে যেতে ভুলো না যেন। তোমার বুকে রামলক্ষণ আর আমার হাতে রিভলভার ছোড়া, এর মহিমায় আমরা কি ডজন খানেক ভূতের মহড়া নিতে পারব না? খুব পারব কর্তা। বেশ, তবে যাও। সন্ধ্যার পর রাত্রের আহার সেরে যাত্রা করলুম ভুতুড়ে বাড়ির দিকে। সঙ্গে চলল আমার শখের বুল টেরিয়ার, পৃথিবীর কোনো কিছুর তোয়াক্কা যে রাখে না। গ্রীষ্মকালের রাত্রি,
আকাশে ভানা ভানা মেঘ, তাদের আনাগোনার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে চাঁদের মুখ মাঝে মাঝে। কিন্তু সে ম্লান চাঁদের মুখ। মেঘরা একেবারে বিদায় না নিলে উজ্জ্বল হবে না চন্দ্রমুখ। যথাস্থানে এসে সদরের কড়া নাড়তেই দরজা খুলে দিলে নিবারণ। কি খবর নিবারণ? ভালো খবর কর্তা, ভালো খবর। কিঞ্চিত নিরাশ হয়ে বললুম, সে কি হে? কিছু দেখোনি, শোনোনি? কি জানেন কর্তা, একটা আজব কিছু শুনেছি বটে। কিরকম কিরকম? আমার পিছনে পিছনে যেন কাদের পায়ের শব্দ, আশেপাশে যেন কাদের ফিস ফিস কথা। তাছাড়া আর কিছু নয়। ভয় পাওনি তো? রামলক্ষ্মণ বুকে আছেন, ভয়টা আমার কি? নিবারণের মতন সঙ্গী পেয়ে কতকটা আশ্বস্ত হয়ে বাড়ির ভিতরে ঢুকলুম। তারপরই দেখলুম আমার কুকুরের অদ্ভুত ব্যবহার। প্রথমটা সে বেশ প্রফুল্লভাবে বাড়ির ভিতরে দৌড়ে গেল, কিন্তু তারপরেই ল্যাজ গুটিয়ে ফিরে এসে বন্ধ সদর দরজাটা আঁচড়াতে ও কুঁই কুঁই করে কাঁদতে লাগল। সে বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। ব্যাপার কি? আদর করে বারকজেক তার মাথা চাপড়াতে সে যেন খানিকটা শান্ত হল এবং আমার সঙ্গে অগ্রসর হতে লাগল। কিন্তু আর সে নিজের অভ্যাসমতো ছুটে এগিয়ে যাবার চেষ্টা করলে না, চলতে লাগল আমার পায়ে পায়ে জড়িয়ে। আগে দেখা দরকার বাড়ির ঘরগুলো। প্রথমে পরীক্ষা করলুম একতলাটা। সব ঘরই স্যাঁতসেঁতে, ধূলিধূসরিত। উঠানের অবস্থাও তাই, এবং এইখানেই ঘটল প্রথম অদ্ভুত ঘটনা। শান বাঁধানো উঠান বটে, কিন্তু উপরে জমে আছে পুরো ধুলো। হঠাৎ দেখলুম আমার সামনেই ধুলোর উপরে এক পদচিহ্ন। ইঙ্গিতে নিবারণের দৃষ্টি আকর্ষণ করলুম সেই দিকে। তারপর দুইজনেই একসঙ্গে স্পষ্ট দেখলুম, প্রথম পদচিহ্নের পরেই ফুটে উঠল দ্বিতীয় পদচিহ্ন, তারপর আবার তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম পদচিহ্ন। তারপরই খাড়া দেওয়াল, আর কোনো পদচিহ্ন দেখা গেল না। কিন্তু লক্ষ্য করলুম এগুলোর প্রত্যেকটাই হচ্ছে শিশুর পায়ের ছাপ। দুজনেই নীরবে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে প্রবেশ করলুম একখানা মাঝারি আকারের ঘরের ভিতরে। বোধ হয় এটা ছিল বৈঠকখানা। এখনো সেকেলে সোফা, কোচ, চেয়ার, আয়না ও ছবি প্রভৃতি দিয়ে সাজানো রয়েছে। নিশ্চয়ই সেই বুড়ি এগুলো ব্যবহার করত, এবং তার মৃত্যুর পর আসবাবগুলো এখনো এখান থেকে সরিয়ে ফেলা হয়নি। ঘরখানাকে আরও ভালো করে দেখবার জন্যে একখানা চেয়ারের উপরে বসে পড়লুম। পাশের টেবিলের উপরে নিবারণ তার হাতের বাতিদানটা স্থাপন করলে। আমি তাকে ঘরের দরজাটা বন্ধ করে দিতে বললুম। এই সময় ঘটল দ্বিতীয় ঘটনা। নিবারণ পিছন ফিরতেই ওধারের দেওয়ালের কাছ থেকে একখানা চেয়ার হঠাৎ জীবন্ত হয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে আমার কাছ থেকে হাত দুই তফাতে এসে আবার নিশ্চল হয়ে পড়ল। বাহ, এ যে দেখছি টেবিল চালানোরও চেয়ে মজার ব্যাপার। চুপি চুপি এই কথা বলে আমি চাপা গলায় হেসে উঠলুম, কিন্তু আমার কুকুর কেঁদে উঠল উচ্চকণ্ঠে। পিছন ফিরে দরজা বন্ধ করছিল বলে চেয়ারের আশ্চর্যকীর্তি নিবারণের দৃষ্টিগোচর হয়নি। সে তাড়াতাড়ি কুকুরটার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগল। আমি তখনও সেই চেয়ারখানার দিকে তাকিয়ে রইলুম এক দৃষ্টিতে। মনে হল তার উপরে বসে আছে যেন নীলাভ কুয়াশা দিয়ে গড়া একটি মনুষ্যমূর্তি। কিন্তু মূর্তিটা এত অস্পষ্ট যে আমার চোখের ভ্রম হতে পারে। কুকুরটা এইবার চুপ করেছে। বললুম, নিবারণ, আমার সামনের চেয়ারখানা ও পাশের দেওয়ালের কাছে রেখে এসো তো। চেয়ারখানা নিয়ে কয়েক পদ অগ্রসর হয়েই থমকে দাঁড়িয়ে পড়ে নিবারণ ফিরে বললে, কর্তা। কি নিবারণ? আমার পিঠের ওপরে আপনি এত জোরে চড় মারলেন কেন কর্তা? আমি মারিনি নিবারণ। তবে কে মারলে? বোধ হয় কোনো জাদুকর এখানে ভোজবাজির খেলা দেখিয়ে আমাদের অবাক করে দিতে চায়। ভেলকিটা যে কি ধরতে পারছি না বটে, কিন্তু আজ রাত ফুরোবার আগেই তাকে আমরা ধরে ফেলবই ফেলব। বৈঠকখানার বাইরে এসে তালা বন্ধ করলুম দরজায়। প্রত্যেক ঘর থেকে বেরিয়ে এসে এই একই সাবধানতা অবলম্বন করেছি। সাবধানের মার নেই কথায় বলে। তিনতলার একখানা ঘরে নিবারণ করেছিল আমার শয়নের ব্যবস্থা। সেই ঘরে ঢুকলুম। বেশ ঘরখানি, রাস্তার দিকে পড়ে পড়ে তিনটে জানলা। একখানা সেকেলে পালঙ্কের উপরে আমার বিছানা পাতা। এই ঘরের দেওয়ালের মাঝখানে আরেকটা দরজা দিয়ে পাশের ঘরে যাওয়া যায়। নিবারণ সেখানা নিজের রাত্রিবাসের জন্য নির্বাচিত করেছিল। সেই ঘরের দরজায় ধাক্কা দিলুম, কিন্তু দরজা খুলল না। নিবারণ সবিস্ময়ে বললে, এ কিরকম হলো কর্তা? দরজা তো খোলাই ছিল।
আর ভিতর থেকেও তো বন্ধ হতে পারে না, দরজার খিলটা ভাঙা। কিন্তু তার মুখের কথা ফুরোতে না ফুরোতেই দরজাটা আবার খুলে গেল আপনা আপনি। আমরা দুজনেই তাকালুম দুজনের মুখের দিকে এবং দুজনের মনের ভিতরে নিশ্চয় এই সন্দেহেই জেগে উঠল, ঘরের ভিতরে লুকিয়ে আছে বাইরের কোনো লোক। বেগে ঘরের ভিতরে প্রবেশ করলুম। আমার পিছনে পিছনে নিবারণ। কেউ নেই সেখানে। ছোট্ট একখানা ঘর, ছোট্ট জানালা একটি মাত্র। কোনো দিকে নেই দ্বিতীয় দরজা পর্যন্ত। একখানা চৌকি ছাড়া আর কোনো আসবাবও দেখলুম না। আত্মগোপন করবার উপায় নেই তার মধ্যে কোথাও। হতভম্বের মতো দাঁড়িয়ে আছি, এমন সময় দরজাটা নিঃশব্দে আবার বন্ধ হয়ে গেল, তেমনি আপনা আপনি। বন্দী, আমরা বন্দী। সর্বপ্রথমে এই অনুভব করলুম কি এক অবর্ণনীয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমার মনের অন্তরে। দমেনি কিন্তু নিবারণ। বললে, কর্তা, ওরা কি ভেবেছে আমাদের ফাঁদে ফেলবে? ওই বাজে নড়বড়ে দরজাটা আমার একটা লাথিও সহ্য করতে পারবে না। তার আগে হাত দিয়ে টেনে দেখো দরজাটা খোলে কিনা। ততক্ষণে জানলার ধারে গিয়ে দেখে আসি বাইরে কি আছে। উঁকি মেরে দেখলুম বাইরে রয়েছে আরেকটা শান বাঁধানো আঙিনা। তেতলার সেই জানলার তলায় পা রেখে দাঁড়ানো চলে এমন কোনো কার্নিশ পর্যন্ত নেই। এ জানলা দিয়ে ভিতরে ঢোকা বা বাইরে বেরুনো দুই অসম্ভব। ওদিকে প্রাণপণ টানাটানির পরেও দরজা যখন খুলল না, নিবারণ ফিরে বললে, হুকুম দিন কর্তা, লাথি মেরে দরজাটা ভেঙে ফেলি। আমার বুক ছ্যাঁত ছ্যাঁত করছিল বটে, কিন্তু নিবারণের কোনোরকম ভাবান্তরই হয়নি। এখনও তার মুখ রীতিমতো প্রফুল্ল। তার উপরে আমার শ্রদ্ধা হল। এমন সঙ্গী পাওয়া বহু ভাগ্যের কথা। বললুম, তাই করো নিবারণ, দরজাটা ভেঙেই ফেলো। পড়তে লাগল দরজার উপরে দমাদম লাথি। নিবারণ দস্তুর মতো বলিষ্ঠ ব্যক্তি, কিন্তু তারও প্রচণ্ড লাথির পর লাথির চোটে দরজাটা কেঁপেও উঠল না একবার। শেষটা হাঁপিয়ে পড়ে সে ছেড়ে দিলে ব্যর্থ প্রচেষ্টা। আমিও চেষ্টা করলুম, ফল হল একই। আমার মন আচ্ছন্ন হয়ে যাচ্ছে আতঙ্কে। এবারের আতঙ্ক আরও প্রবল। মনে হতে লাগল যেন কোনো অপার্থিব দূষিত বাষ্প কক্ষতল থেকে ঊর্ধ্বে উঠে মানুষের পক্ষে বিষাক্ত এক প্রভাব বিস্তার করছে সমস্ত ঘরখানার মধ্যে। তারপরই আর এক ব্যাপার। সেই আশ্চর্য দরজাটা আবার আপনা আপনি খুলে যাচ্ছে একটু একটু করে এবং নিঃশব্দে, অতি নিঃশব্দে। খুলে যাচ্ছে অতি নিঃশব্দে আপনা আপনি। ছুটে খোলা দরজার সামনে গিয়ে দাঁড়ালুম। আমরা দুজনেই দেখলুম, অতিশয় বিস্ফারিত চক্ষেই দেখলুম, মস্ত একটা বিবর্ণ আলোক, মস্ত একটা মনুষ্যমূর্তির মতোই, কিন্তু গঠনহীন ও অবাস্তব, আমাদের সামনে নড়েচড়ে উঠল এবং তারপর ঘরের ভিতর থেকে বেরিয়ে সিঁড়ি বয়ে নামতে লাগল নিচের দিকে। আলোটাকে অনুসরণ করলুম আমি এবং নিবারণ করলে আমাকে অনুসরণ। আলো প্রবেশ করলে দোতলার একখানা ঘরের ভিতরে এবং তারপর এক প্রান্তের একটি শয্যার উপরে গিয়ে তা পরিণত হল হঠাৎ সরসপের মতো ছোট, কিন্তু বিদ্যুতের মতো সমুজ্জ্বল একটি বর্তুলে। এক মুহূর্ত সেখানে স্থির হয়েই কাঁপতে কাঁপতে একেবারে নিভে গেল সেই অদ্ভুত আলোকবিন্দু। শয্যার পাশেই একটা আলমারি। তার একটা দেরাজ টেনে দেখি ভিতরে রয়েছে একখানা পুরাতন বিবর্ণ রুমাল। খুব সম্ভব সেই বুড়িই ছিল এর মালিক, আর এই ঘরখানাই ছিল তার শয়নগৃহ। কেন জানি না, জাগ্রত হয়ে উঠল আমার কৌতূহল। আর একটা দেরাজ ধরে মারলুম এক টান। তার ভিতরেও রয়েছে নারীদের ব্যবহার্য পোশাক পরিচ্ছদের এটাওটা সেটা এবং বিবর্ণ হলদে ফিতে দিয়ে বাঁধা খান দুই চিঠি। ঝোঁক সামলাতে পারলুম না, চিঠি দুখানা হস্তগত করলুম। সেখানে উল্লেখযোগ্য আর কিছুই দেখতে পেলুম না। আবার জ্বলে উঠল না সেই অস্বাভাবিক আলোকটাও, কিন্তু শুনতে পেলুম একটা অভাবিত শব্দ। হ্যাঁ, স্পষ্ট শুনতে পেলুম কারুর পদশব্দ। আমরা অগ্রসর হচ্ছি, আর ঠিক আমাদের সামনে সামনেই অগ্রসর হচ্ছে সেই পদধ্বনি। চোখে কিছুই দেখতে পাচ্ছি না, কানে শুনছি কেবল সেই পদধ্বনি, অদৃশ্য চরণের ভয়াবহ পদধ্বনি। কে যেন হেঁটে চলেছে আমাদের সঙ্গে সঙ্গে, কিন্তু আমাদের আগে আগেই। চিঠি দুখানা ছিল আমার হাতে, কিন্তু ঘর থেকে যেই বাইরে পা দিয়েছি, কে যেন আমার কবজি চেপে ধরে হাত থেকে চিঠি দুখানা কেড়ে নেবার চেষ্টা করলে দুর্বল কোমল সেই হাতের স্পর্শ। আরও জোর করে চেপে ধরলুম চিঠি দুখানা, সঙ্গে সঙ্গে আর অনুভব করলুম না সেই অদৃশ্য হাতের স্পর্শ। আমার জন্যে নির্দিষ্ট শয়নগৃহে প্রবেশ করতেই আবিষ্কার করলুম
আমার কুকুরটা ঘরের এক কোণে বসে ঠক করে কাঁপছে। বললুম, নিবারণ, আমার রিভলভার আর ছোরা এনে এই টেবিলের উপরে রাখো। তারপর কুকুরটার গায়ে একটু হাত বুলিয়ে দাও। নিবারণ আমার আদেশ পালন করলে। কুকুরটা কিন্তু গায়ে হাত বুলানোর আরাম রাজ্যের মধ্যেই আনল না, থামল না তার ঠক ঠক করে কাঁপুনি। কিন্তু আমি তার উপরে চোখ রাখতে পারলুম না, কারণ সেই চিঠি দুখানা পড়বার জন্যে তখন যার পরনাই বেড়ে উঠেছিল আমার মনের আগ্রহ। একখানা চেয়ার টেনে নিয়ে টেবিলের ধারে বসে এক মনে পত্রপাঠ করতে লাগলুম। চিঠি দুখানা ছোট, তারিখ দেখে বোঝা গেল ঠিক ৩৬ বছর আগে লেখা। স্ত্রীকে সম্বোধন করে চিঠি দুখানা লিখেছে কোনো স্বামী। লেখার ধরন দেখলেই ধরা যায় পত্রলেখক রীতিমতো শিক্ষিত, কিন্তু জায়গায় জায়গায় পাওয়া যায় যেন কোনো গুপ্ত অপরাধের ইঙ্গিত। যেমন, এক, খুব সাবধান, জানাজানি হয়ে গেলে সবাই আমাদের অভিশাপ দেবে। ২, রাত্রে ঘরের ভিতরে আর কোনো লোক নিয়ে শুজো না, তোমার ঘুমিয়ে ঘুমিয়ে কথা কোয়ার বদভ্যাস আছে। ৩, যা হয়ে গেছে তা হয়ে গেছে, আমাদের ভয় কি, আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, মরা মানুষ আর বাঁচে না। এইখানে মেয়ে হাতে ব্রাকেটের ভিতরে লেখা, হ্যাঁ, মরাও আবার বেঁচে ওঠা। চিঠি দুখানা টেবিলের উপরে রেখে দিয়ে মনে মনে তার মর্মার্থ নিয়ে নাড়াচাড়া করলুম খানিকক্ষণ। তারপর টেবিলের উপরে দুটো বাতি জ্বেলে তার উপরেই রাখলুম আমার ঘড়ি, রিভলভার ও ছোরা। নিবারণকে ডেকে বললুম, পাশের ঘরে গিয়ে সে যেন ঘুমিয়ে না পড়ে, আর ২ ঘরের মাঝখানকার দরজা যেন খোলা রাখে। স্থির করলুম, নিদ্রাদেবীকে বিদায় দিয়ে বিছানায় শুয়ে শুয়ে বই পড়েই আজকের রাতটা কাটাতে হবে। যা কিছু দেখব, যা কিছু শুনব, যা কিছু ঘটবে, আমি প্রস্তুত হয়ে থাকব সবকিছুর জন্যেই। শুয়ে পড়েছি বিছানায়, পুস্তক পাঠ করছি, উপন্যাস নয়, প্রবন্ধ পুস্তক, যা জাগ্রত করে অলীক কল্পনাকে আজকের মতো রাতে এমন কোনো গ্রন্থ বর্জন করাই উচিত। বাতির শিখা নিষ্কম্প ও সমুজ্জ্বল। পাশের ঘরে গিয়েছে নিবারণ। কুকুরটাও পাপোশের উপরে গিয়ে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়েছে। ২০ মিনিট কাটল। এখন রাত ১২টা। হঠাৎ মনে হল, সাঁ করে আমাকে ছুঁয়ে বয়ে গেল একটা দমকা কনকনে হাওয়া। ঘরের দরজাটা কি তবে খুলে গিয়েছে? মাথা তুলে দেখি, না, যেমন বন্ধ ছিল তেমন বন্ধ আছে দরজা। টেবিলের দিকে আকৃষ্ট হল দৃষ্টি। একটু আগেকার নিষ্কম্প দীপশিখা এখন থরথর কম্পমান। কোথাও কেউ নেই, অথচ টেবিলের উপর থেকে আমার ঘড়িটা ধীরে ধীরে যাচ্ছে সরে সরে সরে, তারপর একেবারেই অদৃশ্য। বিছানা থেকে লাফিয়ে পড়লুম। চট করে টেবিলের উপর থেকে তুলে নিলুম আমার রিভলভার আর ছোরাখানা। ওভাবে হারাতে রাজি নেই আমার আত্মরক্ষার অস্ত্র। খাটের শিয়রের দিকে জোরে জোরে কিন্তু ধীরে ধীরে ৩ বার আওয়াজ হল, ঠকাঠকঠক, ঠকাঠকঠক, ঠকাঠক। পাশের ঘর থেকে নিবারণ শুধলে ও শব্দ করছেন, আপনি কি কর্তা? বললুম, না, খুব হুঁশিয়ার থাকো। কুকুরটা জেগে উঠে থেবড়ি খেয়ে বসল এবং তার কান দুটো নড়তে লাগল, একবার সুমুখ ও একবার পিছন দিকে। তার চক্ষু অত্যন্ত আশ্চর্যভাবে আমার মুখের উপরে নিবদ্ধ। আস্তে আস্তে সে উঠে দাঁড়াল, তার সর্বাঙ্গের লোম খাড়া, দেহ আড়ষ্ট, দৃষ্টি বন্য। নিবারণও পাশের ঘর থেকে বেরিয়ে এলো। তেমন চরম আতঙ্কে বিকৃত মানুষের মুখ আমি আর কখনো দেখিনি। তার মুখের ভাব এমন বদলে গিয়েছে, রাজপথে দেখলে তাকে আর চিনতে পারতুম না। দ্রুতপদে আমার পাশ দিয়ে যেতে যেতে সে ফিস ফিস করে বলে গেল, পালান, পালান, পালান। আমাকে সে ধরতে আসছে। একটানে দরজা খুলে সে বাইরে গিয়ে পড়ল। দাঁড়াও নিবারণ, দাঁড়াও, দাঁড়াও। কিন্তু সে আমার কথা কানেও তুললে না, বেগে নামতে লাগল সিঁড়ি দিয়ে। এক এক লাফে ৩-৪ ধাপ পার হয়ে সে চলে গেল চোখের আড়ালে। সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই শুনলুম সদর দরজা খোলার শব্দ। তারপরই সব চুপচাপ। হানাবাড়িতে আমি একাকী। এখন উপায়, কাপুরুষের মতো আমিও পালাব না, অসম্ভব। যা থাকে কপালে, শেষ পর্যন্ত দেখবই দেখব। ঘরে ঢুকে আবার দরজাটা বন্ধ করে দিলুম। নিবারণের ঘরে গিয়ে দাঁড়ালুম, কিন্তু সেখানে এমন কিছুই নেই যা দেখে সে ভয় পেতে পারে। সেই মূর্তিমান আতঙ্ক তার ঘরে ঢুকলি বা কেমন করে? যেই এখানে আসুক, আগে তাকে আমার ঘর দিয়ে আসতেই হবে। আবার নিজের ঘরে এলুম।
নিবারণের ঘরে লাগিয়ে দিলুম তালা। কুকুরটা এখন ঘরের কোণে, এমনভাবে সে দেওয়াল ঠেসছে যেন প্রাচীর ভেদ করে বেরিয়ে যেতে চায়। কাছে গিয়ে তার নাম ধরে ডাকলুম, কিন্তু সে বোধ করি ভয়ে পাগল হয়ে গিয়েছে। সে দাঁত খিঁচিয়ে উঠল, তার চোয়াল বয়ে টস করে লাল ঝরতে লাগল। আমি তাকে ছুঁলেই নিশ্চয় সে আমাকে কামড়ে দিত। আমাকে সে চিনতে পর্যন্ত পারলে না। তাকে আর ঘাঁটানো নিরাপদ নয় বুঝে আবার টেবিলের ধারে এসে চেয়ারের উপরে বসে পড়লুম। রিভলভার ও ছোড়া টেবিলের উপরে স্থাপন করে বই নিয়ে পড়তে লাগলুম। পড়তে পড়তে লক্ষ্য করলুম বাতির আলো আর আমার হাতের কেতাবের মাঝখানে এসে পড়েছে একটা ছায়া। মুখ তুলে যা দেখলুম তা বোধ হয় ঠিকভাবে বর্ণনা করা সম্ভবপর নয়। শূন্যের মধ্য থেকে আত্মপ্রকাশ করছে একটা অন্ধকার, কিন্তু আকার তার অনিশ্চিত। তাকে ঠিক মনুষ্যমূর্তি বলতে পারি না, তবে মানুষের মূর্তির সঙ্গে না বলে যদি বলি মানুষের ছায়ামূর্তির সঙ্গে তার কতকটা সাদৃশ্য আছে, তাহলে হয়তো অনেকটা ঠিক বলা হবে। শূন্যতা এবং আলোক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে সে বিরাজমান এবং আকার তার বিরাট। তার দেহের নিম্নার্ধ আছে কক্ষতলে, কিন্তু উপরার্ধ স্পর্শ করেছে ছাদের কড়িকাঠ। নিদারুণ একটা শৈত্য এসে আক্রমণ করলে আমার সর্বাঙ্গ বরফের পাহাড়ের উপরে নিক্ষিপ্ত হলেও আমি একটা শীতলতা অনুভব করতে পারতুম না। তাকিয়ে আছি এবং তাকিয়ে থাকতে থাকতে যেন আমি দেখলুম খুব উঁচু থেকে আমাকে লক্ষ্য করছে দুটো ভাঁটার মতো চক্ষু। এক মুহূর্ত জেগে রইল চোখ দুটো, তারপর মুহূর্তেই হল অদৃশ্য। কিন্তু তাদের বদলে সেখানে অন্ধকার ভেদ করে জ্বলতে লাগল দুটো বিবর্ণ নীল আলো। নীল আলো, একটা দুটো। কথা কইবার চেষ্টা করলুম, কিন্তু গলা দিয়ে স্বর বেরুল না। তখন মনে মনে বললুম, এই কি ভয়? না, এটা ভয় নয়। চেয়ার ছেড়ে উঠবার চেষ্টা করলুম, কিন্তু মিথ্যা চেষ্টা। যেন মহাভার কোনো শক্তি আমাকে চেপে আছে, যেন আমার ইচ্ছাশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে বিপুল ও আচ্ছন্নকারী কোনো মহাশক্তি। অকুল সাগরে প্রবল ঝটিকা, বিজন অরণ্যে হিংস্র ব্যাঘ্র বা অতল জলে ভীষণ কুম্ভীরের সম্মুখীন হলে মানুষের যে অবস্থা হয়, আমার তখনকার অবস্থাও কি তেমনি অসহায়। এই অসহায় ভাবটা ক্রমেই এতটা বেড়ে উঠল যে ভাষায় তা বর্ণনা করা অসম্ভব। তবু সাহস না থাক, হারালুম না আমার গর্ব। মনে মনে জোর করে বললুম, থাকুক সামনে শরীরী বিভীষিকা, ভয় পাব না, আমি ভয় পাব না। আমার যুক্তি বলছে যা দেখছি সব মিথ্যা, এ ভ্রান্তি ভিন্ন অন্য কিছুই নয়, একে আমি ভয় করি না। অবশেষে প্রাণপণ চেষ্টায় হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে রিভলভারটা তুলে নিতে গেলুম, সঙ্গে সঙ্গে যেন বিদ্যুতাহত ও শক্তিহীন হয়ে নিচের দিকে ঝুলে পড়ল আমার বাহুখানা। বিপদের উপরে আবার বিপদ। বাতি দুটোর শিখা দপ করে নিবে গেল না, কিন্তু ক্রমে ক্রমে ম্লান হয়ে একেবারে মিলিয়ে গেল। বাতি যেন তার অগ্নিজিহ্বা আস্তে আস্তে টেনে নিলে মুখের ভিতরে। মিনিট কয়েকের ভিতরেই ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল নিরন্ধ্র অন্ধকার। অন্ধকারের মধ্যে আমি আর সেই ভয়ালো কৃষ্ণচ্ছায়ামূর্তি। মানুষ আর কত সইতে পারে? সমস্তরই চরম অবস্থা আছে তো। অতিরিক্ত বাতাস ভরলে রবারের বল যেমন ফেটে যায়, আমিও হঠাৎ সেই নিদুটির মায়াজাল বিদীর্ণ করে আত্মস্থ হলুম এবং ফিরে পেলুম আমার কণ্ঠস্বর, অর্থাৎ চিৎকার করবার শক্তি। খুব জোরে চেঁচিয়ে বলে উঠলুম, আমি ভয় পাইনি, আমার আত্মা ভয় পায়নি, না না না। সঙ্গে সঙ্গে অনুভব করলুম আর আমি চলচ্ছক্তিহীন নই। বেগে দৌড়ে জানলার কাছে গিয়ে সরিয়ে দিলুম পর্দাখানা। আগে আলো চাই, আলো। অন্ধকারে আলো, নরকূপে স্বর্গীয় আলো। ওই তো চন্দ্র, নির্মল, প্রশান্ত, জ্যোতির্ময়। অসীম নীলিমা থেকে ঝরে ঝরে পড়ছে দুগ্ধধবল আলোকধারা, না না, দীপ্তিমান আনন্দধারা। মাথার উপরে চাঁদ, পায়ের তলায় পথিকহীন ঘুমন্ত রাজপথ, কিন্তু বৈদ্যুতিক দীপমালায় উদ্ভাসিত। ঘরের ভিতর দিকে ফিরে তাকালুম। খানিকটা জ্যোৎস্না এখানেও এসে পড়েছে, অন্ধকার একেবারে দূর না হলেও কতকটা পাতলা হয়ে এসেছে। সেই কালো ছায়ামূর্তিটা অদৃশ্য, যদিও ওধারের দেওয়ালের উপরে আমার চোখ এখনো যেন দেখতে পেলে মূল ছায়ার একটা অস্পষ্ট ছায়া। নজর গেল টেবিলের দিকে, চোখ উঠল আবার চমকে। টেবিলের কাঠ ভেদ করে বেরিয়ে এল একখানা কবজি পর্যন্ত হাত, আমারই মতন রক্তমাংস দিয়ে গড়া বৃদ্ধা স্ত্রীলোকের একখানা হাত। টেবিলে ছিল সেই চিঠি দুখানা, হাত গিয়ে পড়ল তারই উপরে।
পরমুহূর্তে হাত আর চিঠি দুই অদৃশ্য। আবার খাটের শিয়রে 3 বার শুনলুম সেই উচ্চ শব্দ, ঠকাঠকঠক, ঠকাঠকঠক, ঠকাঠকঠক। বুকটা ছাঁত করে উঠল। আবার কি এই অলৌকিক নাটকের নূতন কোনো দৃশ্য অভিনীত হবে? ও কি তারই সংকেত ধ্বনি, ঠকাঠকঠক, ঠকাঠকঠক, ঠকাঠক। শব্দ যেই থামল অমনি আমার মনে হল সারা ঘর জুড়ে যেন কেঁপে কেঁপে উঠতে লাগল কোনো অজানা জীবনের স্পন্দন। ঘরের 4 দেওয়ালের প্রান্ত থেকে, কক্ষতলের উপর থেকে, ছাদের তলা থেকে জলে জলে উঠতে লাগল আগুনের ফিনকি বা দীপ্যমান বর্তল বা এতকু এতকু আলোর ফানুস। নানা রঙের রাশি রাশি বর্তুল, সবুজ, হলদে, বেগুনি, নীল ও টককে রাঙা রাঙা। পূর্বে পশ্চিমে, উত্তরে দক্ষিণে, উপরে নিচে, এখানে সেখানে যেদিকে তাকাই সেই দিকেই দেখি যেন সব একরত্তি আলেয়ার আলো, তাদের গতি কখনো দ্রুত, কখনো মন্থর। আগেকার মতোই একখানা চেয়ার জ্যান্ত হয়ে উঠল আচম্বিতে। দৃশ্যমান কেউ তাকে টেনে নিয়ে গেল না, সে কিন্তু নিজে নিজেই হড়হড় শব্দে এগিয়ে আমার সামনের টেবিলের ওপাশে গিয়ে আবার জ্বরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ সেই আসনের উপরে মূর্তি ধারণ করলে এক নারী। জীবন্ত আকৃতি নয়, মৃতবৎ পাংশুবর্ণ। যৌবনী, কিন্তু সৌন্দর্য তার শোকার্ত। তার কণ্ঠ ও স্কন্ধ বেশ নগ্ন, তার আলোলিত কেশ যেন তিমিরের নির্ঝর। সে আমার পানে নয়, তাকিয়েছিল ঘরের দরজার দিকে। সে যেন কাকে দেখতে চায়, কার পদশব্দ শুনতে চায়, কার জন্যে অপেক্ষা করতে চায়। দেওয়ালের গায়ে সেই ভয়ঙ্কর ছায়ার ছায়া তখনও বর্তমান। সে যেন আরও বেশি কালো হয়ে উঠল, আর আমি যেন আবার দেখলুম ছায়ার উপরার্ধে জ্বলে জ্বলে উঠছে দুটো চক্ষু, এবং তাদের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে চেয়ারের উপরকার সেই নারী মূর্তির দিকেই। তারপরে ঘরের দরজা খুলল না বটে, কিন্তু দরজার সামনেই আবির্ভূত হল এক পুরুষ মূর্তি। যুবক, কিন্তু তেমনি মরার মতো পাংশুবর্ণ। পুরুষ মূর্তি পায়ে পায়ে এগিয়ে এল নারী মূর্তির দিকে, এবং সঙ্গে সঙ্গে দেওয়ালের কাছ থেকে সেই বিভৎস কালো ছায়াটাও অগ্রসর হয়ে দাঁড়াল এসে তাদের কাছে। অকস্মাৎ তাদের প্রত্যেকেই ঢাকা পড়ে গেল নিবিড় এক অন্ধকারের ঘেরাটোপের মধ্যে। তারপর জ্বলে উঠল আবার একটা বিবর্ণ আলো, এবং দেখা গেল সেই দুটো ভুতুড়ে নরনারীর মূর্তি যেন সেই অতিকায় ছায়ামূর্তির কবলগত। ঘরের এক জায়গায় কুকুরটা স্থির হয়ে শুয়ে আছে। তাকে ডাকলুম, সে জাগল না, নড়ল না। কাছে গিয়ে দাঁড়ালুম। সে মরে কাঠ হয়ে গিয়েছে। তার চোখ দুটো বেরিয়ে পড়েছে। জিভখানাও মুখের বাইরে ঝুলছে। চোয়ালে জমে আছে ফেনা। কোলে করে তার দেহটাকে সরিয়ে আনলুম। তার মৃত্যুর জন্যে আমার মন হল শোকগ্রস্ত। সে ছিল আমার অত্যন্ত প্রিয়। মনে জাগতে লাগল আত্মধিক্কার, তার এই শোচনীয় পরিণামের জন্যে আমিই দায়ী। প্রথমে ভেবেছিলুম সে মারা পড়েছে দারুণ আতঙ্কেই। এখন পরীক্ষা করে দেখছি তা নয়। তার কণ্ঠদেশ ভেঙে গিয়েছে, মেরুদণ্ড থেকে মোচড় দিয়ে বার করে আনা হয়েছে। অন্ধকারের মধ্যেই কি হয়েছে এই কাণ্ড? এর জন্যে কি দায়ী আমারই মতো কোনো মানুষের অস্থিমাংস দিয়ে গড়া হাত? আর একটা আশ্চর্য ব্যাপার, আমার ঘড়িটাও আবার টেবিলের উপরেই ফিরে পেলুম, কিন্তু তার কল বন্ধ। পরে ঘড়িওয়ালার কাছে পাঠিয়েও তাকে আর ঠিক সচল করতে পারিনি। কল চলে, কিন্তু খানিক চলেই থেমে যায়। একেবারে অকেজো ঘড়ি। নিজের প্রতিজ্ঞা রক্ষা করলুম। এইখানেই রইলুম সূর্যোদয় পর্যন্ত। কিন্তু বাকি রাতটুকুর মধ্যে আর কোনো ঘটনা ঘটেনি। যাবার আগে আরেকবার নিবারণের ঘরে গিয়ে দাঁড়ালুম। এইখানেই আমরা বন্দী হয়েছিলুম। এইখানেই সর্বপ্রথমে আমার মন আচ্ছন্ন হয়ে গিয়েছিল অবর্ণনীয় আতঙ্কে, এবং আমার দৃঢ় বিশ্বাস এখান থেকেই যত কিছু অমঙ্গলের উৎপত্তি। এমনকি এখন এই আলোমাখা ভোরবেলাতেও আবার বুকের মধ্যে অনুভব করলুম তেমনি বিষম আতঙ্কের শিহরণ। আধ মিনিটের বেশি সেখানে আর অপেক্ষা করতে পারলুম না। তাড়াতাড়ি বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে নামতে লাগলুম, এবং কালকের মতো আবার শুনতে পেলুম আমার আগে আগে আর কারুর পদশব্দ। তারপর নিচে নেমে যখন সদর দরজা খুললুম তখন স্পষ্ট শুনতে পেলুম আমার পিছন থেকে নারীকণ্ঠে কে হেসে উঠল। ভেবেছিলুম বাড়িতে এসে নিবারণের দেখা পাব, কিন্তু সে আর ফিরে আসেনি। পরদিনই জগদীশবাবুর বাড়িতে গিয়ে হাজির হলুম। হানাবাড়ির চাবির গোছা তাঁকে ফিরিয়ে দিয়ে বললুম আমার কৌতূহল তৃপ্ত হয়েছে, কালকের রাত্রের কথা শুনতে চান? জগদীশবাবু বললেন, ওরকম কথা অনেক শুনেছি,
আর শোনবার আগ্রহ নেই। আমি খালি জানতে চাই আপনি এই ভুতুড়ে সমস্যার সমাধান করতে পেরেছেন কিনা। আপনার এ প্রশ্নের উত্তর দেবার আগে আপনাকেও আমি একটা প্রশ্ন করতে চাই। বলুন, আপনি হিপনোটিজম বা সম্মোহন বিদ্যার কথা নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, জানেন তো, সম্মোহিত ব্যক্তি সম্মোহনকারীর প্রভাবে পড়ে নিজের অজ্ঞাতসারেই নানা কাজ করে। সম্মোহনকারী ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও বিদ্যমান থাকে তার সম্মোহনের প্রভাব। সে দূর থেকেই যা দেখাতে চায় তা যত উদ্ভট বা আশ্চর্যই হোক না কেন, সম্মোহিত ব্যক্তি দেখে সেই সব বস্তু বা দৃশ্য। এইরকম সব কথা শুনেছি বটে, কিন্তু সম্মোহন বিদ্যার সঙ্গে আমার বাড়ির ভৌতিক ঘটনাগুলোর সম্পর্ক কি? বলছি, আপনি প্রেততত্ত্ববিদদের সঙ্গে মেলামেশা করেছেন? না। তাঁদের কার্যকলাপের কথা শুনেছেন? শুনেছি। তাঁরা টেবিল চেয়ার সচল করেন, শরীরই প্রেত নাকি দেখান। ভারতের এক শ্রেণীর জাদুকরের কীর্তিও পৃথিবী বিখ্যাত। তাদের খেলার নাম রোপট্রিকরা বা দড়ির ফাঁকি। জাদুকরের একগাছা মোটা দড়ি সোজা লাঠির মতো শূন্যে বহু ঊর্ধ্বে উঠে উঠে গিয়ে স্থির হয়ে থাকে। তারপর একটা ছেলে সেই দড়ি অবলম্বন করে উপরে উঠে সকলের চোখের আড়ালে কোথায় মিলিয়ে যায়। তারপর নাকি শূন্য থেকে ঝুপ ঝুপ করে নিচে এসে পড়ে ছেলেটার খণ্ড খণ্ড দেহ। জাদুকর আবার দেহের খণ্ড অংশগুলো জুড়ে ছেলেটাকে বাঁচিয়ে তোলে। আপনার বক্তব্য কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। জগদীশবাবু, আমার মতে ওইসব ব্যাপারের প্রত্যেকটিরই মধ্যে কাজ করে সম্মোহন। আমার সৃষ্ট মোহিনী শক্তির গণ্ডির ভিতরে যে এসে পড়বে, তাকে আমি যা দেখাব সে তাই দেখবে, আমি যা শোনাব সে তাই শুনবে। তারা হবে আমার মস্তিষ্ক বা ইচ্ছাশক্তির দাস। আমার প্রভাবে সকল রকম অসম্ভবই তাদের কাছে হবে সম্ভবপর। বেশ, আমি তর্ক করতে চাই না। তারপর আপনি কি বলতে চান? জগদীশবাবু, আমার বিশ্বাস আপনার ওই বাড়ির ভিতরে ওই রকমের কোনো মস্তিষ্কের প্রবল ইচ্ছাশক্তি কাজ করে। সে কে বা তার কার্যপদ্ধতি কি আমি তা জানি না। হয়তো আজ সে জীবিত নেই, কিন্তু তার ইচ্ছাশক্তির অস্তিত্ব তবু লুপ্ত হয়নি। আপনার মতো শুনে বিস্মিত হচ্ছি। আমি যে ঘরে শুয়েছিলুম তার সঙ্গে সংলগ্ন একখানা ছোট ঘর আছে। খুব সম্ভব যত কিছু উপদ্রব আর অমঙ্গলের মূল আছে ওই ঘরেই। যদি আমার কথা শোনেন তবে ওই ঘরটা ভেঙে ফেলুন। বেশ, ভেবে দেখব। আপনার বাড়ি যে বুড়ির জিম্মায় ছিল, বোধ হয় তাকেই লেখা দুখানা চিঠি আমি পড়ে দেখেছি। অত্যন্ত সন্দেহজনক চিঠি। বুড়ির ঘরের দেরাজেই চিঠি দুখানা রেখে এসেছি। আপনিও পরে দেখতে পারেন। তারপর যদি ইচ্ছা করেন বুড়ির পূর্বজীবন সম্বন্ধে কিছু খোঁজ খবর নেবেন, এই বলে আমি গাত্রোত্থান করলুম। জগদীশবাবু বললেন, যথাসময়েই সব খবর পাবেন। নমস্কার। হপ্তা খানেক পরে জগদীশবাবুর কাছ থেকে এই পত্রখানি পেলুম। প্রিয় মহাশয়, আপনার কথা মতো আমি সেই হানাবাড়িতে গিয়েছিলুম। বৃদ্ধাকে লেখা সেই চিঠি দুখানা আমিও পাঠ করেছি এবং পাঠ করে বিস্মিত হয়েছি। যথাস্থানে খবর নিয়ে যা জানতে পেরেছি তা হচ্ছে এই। বৃদ্ধার নাম সৌদামিনী। সে সম্পন্ন গৃহস্থের মেয়ে। আগে সহোদরের কাছেই থাকত। তার সহোদর বিপত্নিক 6 বৎসর বয়সের একটি পুত্রের পিতা। সেই ছেলেটির লালন পালনের ভার ছিল সৌদামিনীর উপরে। 36-37 বৎসর আগে সৌদামিনী তার সহোদরের ইচ্ছার বিরুদ্ধেই এমন একটি লোককে বিবাহ করেছিল, পূর্বজীবনে যে নাকি ছিল ডাকাত। বিবাহের ঠিক 1 মাস পরেই তার সহোদর হাবদার পোলের তলায় জলে ডুবে মারা পড়ে। কিন্তু লাশ পাওয়া যাবার পর দেখা যায় তার গলায় রয়েছে আঙুলের চিহ্ন, যেন কেউ গলা টিপে হত্যা করেছে সৌদামিনীর সহোদরকে। কি কারণে জানি না, ব্যাপারটা নিয়ে পুলিশ বেশি মাথা ঘামায়নি। ভ্রাতুষ্পুত্রের অভিভাবিকা হয় সৌদামিনী। কিন্তু পিতার মৃত্যুর 6 মাস পরেই শিশুপুত্রটিও মারা পড়ে। সে মৃত্যুর কারণও দৈব দুর্ঘটনা। শিশু নাকি কেমন করে 3 তলা থেকে 1 তলার উঠানের উপরে পড়ে যায়। তখন পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারিণী হয় ওই সৌদামিনী। বিবাহের পর বৎসর ঘুরতে না ঘুরতেই তার স্বামীও হঠাৎ নিরুদ্দেশ হয়। তারপর আর সে ফিরে আসেনি। কানাঘুষায় শোনা যায় বিদেশে কোথায় নাকি ডাকাতি করতে গিয়ে সে মারা পড়েছে। কিন্তু স্বামীর অভাব হলেও সৌদামিনীর অর্থের অভাব রইল না। তবে সে সুখও হল না বেশি দিনের জন্যে স্থায়ী।
হঠাৎ একটি বড় ব্যাংক লাল বাতি জ্বেলে ব্যর্থ করে দিলে তার আর্থিক সৌভাগ্য। এই হল সংক্ষেপে সৌদামিনীর ইতিহাস। এইবারে আমার কথা বলি। আপনি যে ছোট ঘরখানা ভেঙে ফেলবার পরামর্শ দিয়েছেন, সেখানে বসে আমি 1 ঘণ্টা কাল কাটিয়ে এসেছি। অবশ্য আমি সেখানে কিছু দেখিওনি, শুনিওনি, কিন্তু কেন জানি না, সারাক্ষণই আমার মনের ভিতরে জেগে উঠছিল কি এক প্রবল আতঙ্ক। মেঝে ভেদ করে যেন কেমন একটা বিষাক্ত ভাব বাইরে বেরিয়ে স্তম্ভিত করে দিচ্ছিল আমার সর্বাঙ্গ। আমি আপনার পরামর্শ মতোই কাজ করব। জনকয় মজুর ঠিক করেছি, তারা আসছে রবিবার সকালেই ওই ঘরখানা ভেঙে ফেলতে আরম্ভ করবে। সেই সময়ে আপনি উপস্থিত থাকলে অত্যন্ত আনন্দিত হব। ইতি। যথানির্দিষ্ট দিনে ও যথাসময়ে আবার হানাবাড়িতে হল আমার আবির্ভাব। দেখি মিস্ত্রি ও মজুরদের নিয়ে আমার অপেক্ষাতেই দাঁড়িয়ে আছেন জগদীশবাবু। সে রাত্রে নিবারণ যেখানে বাসা বেঁধেছিল, আবার ঢুকলুম সেই ঘরে। জগদীশবাবু মজুরদের ডেকে বললেন, আগে চৌকিখানা ঘরের বাইরে নিয়ে যাও। চৌকি সরাতেই হল নতুন এক আবিষ্কার। মেঝের উপরে রয়েছে একটা চোরা দরজা। লোহার শিকল ও তালা দিয়ে সেটা বাহির থেকে বন্ধ। হাতুড়ি ও শাবল প্রভৃতির সাহায্যে তালা ও শিকল ভেঙে ফেলা হল। দরজা খুলতেই ভিতর থেকে বেরিয়ে এল স্যাঁতস্যাঁতে বদ্ধ বাতাসের দুর্গন্ধ। বেশ বোঝা গেল বহুকাল ব্যবহার করা হয়নি এই চোর কুঠারি। উঁকি মেরে দেখলুম ভেতরে আছে খালি অন্ধকার। সন্দিগ্ধভাবে বললুম, এর মধ্যে সাপ আছে কি ব্যাঙ আছে কিছুই বোঝবার উপায় নেই। আলো না নিয়ে নিচে নামা নিরাপদ নয়। জগদীশবাবুর হুকুমে 2টো লণ্ঠন সংগৃহীত হল অনতিবিলম্বেই। ছোট্ট একখানা ঘর, কোনো দিকেই নেই বাইরের আলো বাতাসের পথ। মেঝের উপরে পুরু ধুলো। আসবাবের মধ্যে রয়েছে কেবল একটা ছোট লোহার সিন্দুক। জগদীশবাবু সাগ্রহে বলে উঠলেন, গুপ্তধন নাকি? আমি বললুম, ওর মধ্যে যদি গুপ্তধন থাকে, তাহলে এটাও মনে রাখবেন যে তার উপরে পাহারা দেবার জন্যে এখানে জকের অভাবও নেই। জগদীশবাবু শিউরে উঠে 2 পা পিছিয়ে গেলেন। সিন্দুকটায় মরচে ধরে গেছে বটে, কিন্তু অত্যন্ত মজবুত। চাবি ছিল না, তাই সকলে মিলে অনেক চেষ্টার পরে তার কল ভেঙে ফেলা হল। কিন্তু ভিতরে পাওয়া গেল না কোনো ধন দৌলত বা বহুমূল্য জিনিস। আমিও করিনি ওসব কিছু পাবার আশা। পেলুম খালি একখানা হাতে লেখা পুঁথি এবং তার উপরে বসিয়ে রাখা একখানা চিনেমাটির রেকাবি। আস্তে আস্তে রেকাবিখানা হাতে করে তুলে নিলুম। তার মধ্যে জলের মতো টলটো করছে কি একটা অত্যন্ত স্বচ্ছ ও তরল পদার্থ। তারই ভিতরে বসানো আছে কম্পাস বা দিগদর্শন যন্ত্রের মতো দেখতে একটি ছোট যন্ত্র। একটি কাঁটাও রয়েছে যন্ত্রের মধ্যে, এবং সেটা অতি দ্রুতগতিতে ঘোরাফেরা করছে এদিকে আর ওদিকে। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, সেই জলের মতো তরল পদার্থটা থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে অদ্ভুত একটা গন্ধ। তা তীব্র নয়, অপ্রীতিকর নয়, কিন্তু আমার দেহ, মন ও শিরাউপশিরার মধ্যে আশ্চর্য প্রভাব বিস্তার করলে সেই অজানা গন্ধ কেবল আমার উপরে নয়, আর সকলেরই উপরে সেই প্রভাব গিয়ে পড়তে বিলম্ব হল না। আমার হাতের আঙুল থেকে মাথার চুল পর্যন্ত চলাচল করতে লাগল এমন অসহনীয় বিদ্যুৎ প্রবাহ যে রেকাবিখানা আর ধরে থাকতেও পারলুম না। মাটির উপরে পড়ে সেখানা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সশব্দে। তরল পদার্থটা মেঝের উপরে গড়াতে লাগল এবং যন্ত্রটাও ছিটকে পড়ল একদিকে। সঙ্গে সঙ্গে ঘরের চারদিকের দেওয়াল কাঁপতে কাঁপতে দুলতে লাগল, যেন কোনো বিপুলপ্পু মহাদানব তাদের উপরে ধাক্কার পর ধাক্কা মারছে প্রচণ্ড আক্রোশে। যাদের পায়ের তালে হয় ভূমিকম্প, এমন কোনো মহাদানব। ভীষণ আতঙ্কে আমরা চোর কুঠারির বাইরে পালিয়ে এলুম। কিন্তু পালাবার সময় পুঁথিখানা সঙ্গে আনতে ভুলিনি। সেখানা হচ্ছে হাতে লেখা মহানির্বাণতন্ত্র। পুঁথির ভিতরে পেলুম একখণ্ড কাগজ। তার উপরে লেখা এই কথাগুলি, এই বাড়ির 4 দেওয়ালের মধ্যে সচেতন বা অচেতন, জীবন্ত বা মৃত যা কিছু আছে, যন্ত্রের কাঁটা ঘোরার সঙ্গে সঙ্গে তারাও চলবে। আমার ইচ্ছাশক্তির বশবর্তী হয়। অভিশপ্ত হোক এই বাড়ি, অশান্তিপূর্ণ হোক এখানকার প্রত্যেক আত্মা। পুঁথি ও কাগজখণ্ড অগ্নিক বলে সমর্পণ করে জগদীশবাবু সেই ছোট ঘরখানাও করেছিলেন ভূমিসাৎ। তারপর সে বাড়িতে আর কোনো উপদ্রবের কথা শোনা যায়নি। এই রকম আরও সব অদ্ভুত ও অ্যাডভেঞ্চারাস গল্প পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা হরর পার্ট।